নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। শুরুতে যে খবরে নজর রাখবো, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী পদে উপাচার্য নিয়োগ। 36টির মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উপাচার্য নিয়োগ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ঠিক কি জানা যাচ্ছে? গুরুত্বপূর্ণ খবর এটি কলকাতা টিভিতে যেটি আমরা দেখাচ্ছি যে রাজ্যে 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে উপাচার্য নিয়োগ সম্ভব হয়েছে এবং সুপ্রিম কোর্টে জানো যে উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু রাজ্যপালের সঙ্গে বা আচার্যের সঙ্গে যে সংঘাত ছিল সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়ে কিন্তু শেষ পর্যন্ত রাজ্যের স্বার্থে বা বলা যেতে পারে রাজ্যের দিকেই বা রাজ্যের কোর্টেই বল ঠেলে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় যে তারা কিন্তু একটি কমিটি করে দিচ্ছে, একটি প্যানেল লিস্টের কমিটি, যেখানে ইউ ললিত, যিনি এক্স চিফ জাস্টিস সুপ্রিম কোর্ট, তিনি বা তার তত্ত্বাবধানে এই কমিটি তৈরি হবে এবং সেই সার্চ কমিটি উপাচার্যদের নিয়োগের ব্যাপারে তারা সন্ধান চালাবে। এবং তোমায় জানিয়ে রাখি যে বিগত বেশ কয়েক মাস ধরে কিন্তু সেই কমিটি উপাচার্য নিয়োগের ইন্টারভিউ নিচ্ছিল এবং 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এরকম বহু বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া, কল্যাণী, এই সব যাবতীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কিন্তু উপাচার্য নিয়োগ সম্ভব হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি শিক্ষামন্ত্রী এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছে সেখানে কিন্তু শুধুমাত্র সুপ্রিম কোর্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এমন নয়, এই যে উপাচার্য নিয়োগের তালিকা, এই তালিকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে তৈরি করেছিলেন এবং সেই তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে। জাজ্জত সেই তালিকাতে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল এবং কিছুদিন ধরে আমরা দেখেছি যে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক কিন্তু বেশ উন্নতি হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে যেরকম বিধায়কদের যেরকম আমরা শপথ দেখেছি, 6জন বিধায়কদের শপথ হয়েছে, একই সঙ্গে কিন্তু আমরা দেখলাম যে রাজ্যপাল বা আচার্য তিনি অনুমোদন দিয়েছেন 34টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের জন্য এবং সেইখানে দাঁড়িয়ে 2টি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু উপাচার্য নেই। গতকাল যে খবর আমরা দেখিয়েছিলাম যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে এখনো স্থায়ী পদের উপাচার্য পাওয়া যায়নি এবং রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় বা হেলথ ইউনিভার্সিটি এটি তার জন্য উপাচার্য পাওয়া যায়নি। খুব শীঘ্রই সেই দুটো বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে যাবে। কিন্তু এতদিনের যে কর্মপ্রয়াস, সেই প্রয়াস কিন্তু সফলতা পেয়েছে তসমিনা এবং রাজ্যের 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে স্থায়ী পদে উপাচার্য নিয়োগ হয়েছে, যাদের কার্যকালের মেয়াদ 4 বছর করে করা হয়েছে। তসমিনা, অনেক ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আমরা কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। আর একবার জানিয়ে রাখবো, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগের জট অবশেষে কাটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত নামেই সায় দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। এবং যে খবর জানা যাচ্ছে, প্রথম পর্যায়ে রাজ্যের 6টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্যের নামে তালিকা প্রকাশ্যে এসেছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে 36টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রাজ্যপাল 34টি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যদের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। এরপর যে খবরে নজর রাখবো, আশা কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 1.5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। অভিযোগ অস্বীকার করছেন পঞ্চায়েত সদস্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো তসমিনা, আশা কর্মীর চাকরি করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের কাবিলপুর পঞ্চায়েতের পোড়াপাড়া এলাকায়। অভিযুক্ত ওই মেম্বারের নাম ইফতিকার আলম। তিনি সিপিএম সমর্থিত নির্দল মেম্বার। জানা যায় ওই এলাকায় তারিফুল খাতুন নামে এক মহিলার কাছে আশা কর্মীর চাকরি দেওয়ার নাম করে নগদ 20,000 টাকা নেয় ওই মেম্বার। এদিকে এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন ও ষড়যন্ত্র বলে উড়িয়ে দেন অভিযুক্ত ইফতিকার আলম। ওই মেম্বার বিরুদ্ধে আরো অভিযোগ, তার বোন লালগোলা বিবাহ সূত্রে লালগোলায় বিয়ে হয়েছে ব্লকে হওয়া সত্ত্বেও সাগরদিঘি ব্লকের ভোটার কার্ড করে সেই চাকরি তার বোনের নামে নিয়েছে, এমনটাই অভিযোগ ওই মহিলা। ইতিমধ্যে বিডিও, এসডিও
সহ বিভিন্ন দপ্তরে নালিশ জানিয়েছে। সমস্যার সমাধান না হলে কোর্টে যাওয়ার কথাও জানিয়েছে অভিযোগকারী মহিলা। তসমিনা, ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত রায়ের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, আশাকর্মী চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ এবং অভিযোগ উঠছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। 1.5 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই পঞ্চায়েত সদস্য ইফতিকার আলম এবং এই ঘটনায় ইতিমধ্যেই বিডিও এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন ওই মহিলা এবং এখন কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকেই নজর থাকবে। অন্যদিকে মাটি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। খড়দার পাতুলিয়ার ডাঙ্গাডিংলা এলাকার ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস বিডিও ও পঞ্চায়েত সভাপতি। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিডিও। মাটি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। খড়দার পাতুলিয়ার ডাঙ্গাডিংলা এলাকার ঘটনা। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখছেন। মাটি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। এই ঘটনা খড়দার পাতুলিয়ার ডাঙ্গাডিংলা এলাকার। ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস বিডিও ও পঞ্চায়েত সভাপতির। অন্যদিকে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিডিও। মাটি দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। খড়দার পাতুলিয়ার ডাঙ্গাডিংলা এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, ভিডিও তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত যেমনটা এই খবরের আপডেট তুমি যদি বলো তাহলে বলবো যে খড়দা বিধানসভার যে পাতুলিয়া অঞ্চল ডাঙ্গাডিংলা এলাকায় কলোনি এক্সপ্রেস ওয়ের ধারে যে শিল্প তালুকের ভিতরে পুকুর ভরাট হচ্ছিল, সেখানে কিন্তু ইতিমধ্যেই প্রবীর রাজবংশী ব্যারাকপুর 2 পঞ্চায়েত সভাপতি তিনি পৌঁছে গিয়েছেন এবং গোটা বিষয়টি তিনি কিন্তু তদন্ত করে দেখেছেন এবং দেখার পর কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন গোটা বিষয়টির পরিপ্রেক্ষিতে। এবং সেই সঙ্গে সঙ্গে যে ভিডিও তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে যদি এই ধরনের কাজ হয়ে থাকে তাহলে তিনি পুলিশকে বলবেন এবং তারপরে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন। তো সেটাই এখন কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সমিতির তৎপরতা এবং পঞ্চায়েত সভাপতি তার তৎপরতা। তিনি তৎপর হয়ে সকালবেলায় কিন্তু কার্যত এলাকা অভিযানে বেরিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এই ধরনের কাজ কোনোভাবে করা যাবে না। এবং তার পাশাপাশি খড়দা বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তার যেমনটা নির্দেশ রয়েছে এলাকার কোনো জলাজমি বুঝিয়ে এই ধরনের কোনো কাজ করা যাবে না, সম্পূর্ণ বেআইনি। সুতরাং এই বিষয় কিন্তু যথেষ্টই তৎপর হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশীকে, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী তৎপর এবং যথেষ্ট আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এমনটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছে। ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। গুড মর্নিং কলকাতায় সময় একটা ছোট্ট বিরতি, ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এক বছর বন্ধ থাকার পর খুলছে কালচিনির 2টি চা বাগান। 12 ডিসেম্বর রায়মাটাং ও 19 ডিসেম্বর খুলছে কালচিনি চা বাগান। 2023-এর অক্টোবরে বন্ধ হয়ে যায় এই 2টি চা বাগান। সরকারিভাবে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি। শ্রম দপ্তর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, 1 বছর পর বন্ধ থাকার পর এই 2টি চা বাগান খুলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি অজয় শাহ। অজয়, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, আলিপুরদুয়ার জেলাতে কালচিনি, রায়মাটাং সহ বেশ কয়েকটি চা বাগান বন্ধ রয়েছে। গতকালকে কালচিনি ও রায়মাটাং চা বাগানের দ্বিপক্ষিক বৈঠক হয় আর সেই বৈঠকে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষ উপস্থিত ছিল। যদিও সেই বৈঠকটি সরকারের তরফে ডাকা হয়েছিল। যেটা জানা যাচ্ছে, শ্রমিক সংগঠনের সদস্যরা যেটা দাবি করছে যে কালচিনি ও রায়মাটাং এই 2টি চা বাগান শীঘ্রই খুলতে চলছে। আগামী 12 ডিসেম্বর যে রায়মাটাং চা বাগানের খোলার কথা ও 16 ডিসেম্বর কালচিনি চা বাগানের কথা।
যদিও এই বিষয়ে এখনো সরকারের তরফে কোনো চুক্তি হয়নি, যদিও যে তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছেন তিনি জানাচ্ছেন যে আমাদের মধ্যেই আলোচনা হয়েছে আর শীঘ্রই এই নিয়ে পরবর্তীতে সরকারিভাবে চুক্তি হবে। বিজেপি বা সিপিএম এর শ্রমিক সংগঠনের সদস্যরাও জানিয়েছেন যে দ্বিপক্ষিক বৈঠকের মাধ্যমেই কিন্তু বাগান খোলার চুক্তি হয়েছে। একজন নতুন মালিক এই দুইটি বাগান এখন থেকে চালাবে এমনটাই কথা হয়েছে। আমরা জানি এই কালচিনি ও রায়মাটান চা বাগান প্রায় 1 বছর থেকে বেশি সময় ধরে বন্ধ রয়েছে আর বাগান বন্ধ হওয়ার থাকার কারণে বাগানের শ্রমিকের অবস্থা খুবই খারাপ। অনেকেই শ্রমিক রয়েছে যে কাজের সন্ধানে ভিন্ন রাজ্যে পাড়ি দিয়েছে। এখন যদি বাগানটা খুলে গেলে তারা কিন্তু বাগানে এসে কাজ করতে পারবে। শ্রমিক মহল্লায় খুশির লহর। অজয়, তোমার কাছে যেটা জানতে চাইবো যে 1 বছর ধরে যেহেতু চা বাগান বন্ধ ছিল, যে বকেয়া বেতন তা কি ফিরিয়ে দেওয়া হবে শ্রমিকদের? এই বিষয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্বদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছেন যে চুক্তি হয়েছে নতুন মালিকের সাথে। তিনি মালিকও জানিয়েছে যে শ্রমিকদের যে বেতন রয়েছে সেই বেতনটা তারা দেবে, যদিও এই বিষয়ে কিন্তু এখনো লিখিতভাবে কোনো চুক্তি হয়নি। বেশ, ধন্যবাদ তোমাকে অজয়। আমরা কথা বললাম প্রতিনিধি অজয় শাহের সঙ্গে। আর একবার জানাবো, 1 বছর বন্ধ থাকার পর খুলছে কালচিনির 2টি চা বাগান। 12 ডিসেম্বর রায়মাটাং ও 19 ডিসেম্বর খুলছে কালচিনি চা বাগান। 2023 অক্টোবরে বন্ধ হয় এই 2টি চা বাগান। সরকারিভাবে কোনো আলোচনা এখনো পর্যন্ত হয়নি, এমনটাই কিন্তু শ্রম দপ্তর সূত্রে খবর। এক বছর বন্ধ থাকার পর খুলছে কালচিনির 2টি চা বাগান। নিয়োগ দুর্নীতিতে সিবিআই মামলায় আগামী 9 ডিসেম্বর ব্যাংশাল কোর্টে ফের হাজিরার নির্দেশ সুজয় কৃষ্ণ ভদ্রকে। অন্যদিকে একই অভিযোগে শুক্রবার ইডির মামলায় কলকাতা হাইকোর্টে ব্যক্তিগত 10 লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন কালীঘাটের কাকু। জামিন দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। একই অভিযোগে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় ফের আগামী 9 ডিসেম্বর সিবিআই আদালতে হাজির হতে হবে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। শুক্রবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়ে দিনভর চলল নাটক। নিজেদের হেফাজতে নিতে দফায় দফায় আদালতে ছোটে সিবিআই, কিন্তু কার্যত খালি হাতেই ফিরতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। শুক্রবার সিবিআই আদালতে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেন সিবিআই এর আইনজীবীরা। অন্যদিকে সুজয়ের আইনজীবীরা প্রোডাকশন ওয়ারেন্টে স্থগিতাদেশের আবেদন জানান। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে স্থগিতাদেশের আর্জিতে সাড়া দিল না আদালত। অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্সের প্রাক্তন আধিকারিক সঞ্জয়ের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ সুজয় কৃষ্ণের জামিন মঞ্জুর করেন। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। আদালত থেকে জামিন পেলেও বেশ কিছু শর্ত মানতে হবে তাকে। আদালতের দেওয়া শর্ত: পাসপোর্ট জমা রাখতে হবে, নথি নষ্ট করা যাবে না, একটা মোবাইল নম্বর আদালতের কাছে রাখতে হবে, ওই মোবাইল নম্বর আদালতের অনুমতি ছাড়া পরিবর্তন করা যাবে না। 2023 সালের 30 মে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দড়ি টানাটানি চলে। একই অভিযোগে ইডির মামলায় জামিন পেলেও সিবিআই এর মামলায় ফের হাজির হতে হবে আদালতে। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে কি জেলেই থাকতে হবে সুজয়কে, নাকি হাইকোর্ট থেকে জামিন পাওয়ায় সরাসরি জেল থেকে ছাড়া পেয়ে যাবেন কালীঘাটের কাকু? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।